ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে ডাব্লিউবিপি পরীক্ষার জন্য। এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের সাজেশন প্রচুর দরকার। সে কারণে আমরা আগের দিন দুটো ক্লাস দিয়েছি। আজকে আমরা বিভিন্ন বই এবং লেখক যেগুলো রিসেন্ট টাইমে পাবলিশ হয়েছে এবং বিভিন্ন ধরনের রিপোর্ট ও র্যাঙ্কিং যেগুলো পাবলিশ হয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় আসার চান্স খুব বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে প্রত্যেককেই বলবো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রচুর কন্টেন্ট রয়েছে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর বেশি। প্রথমেই দেখো, 2025 সালে প্রকাশিত কৈলাস সত্যার্থীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? দ্য লাইট উইথিন, উইংস অফ ফায়ার, দিয়াশালাই নাকি চাইল্ডহুড ভয়েস? তো দেখো, কৈলাস সত্যার্থী যিনি 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রথমত মনে রাখবে 2014-তে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। নোবেল প্রাইজ, ঠিক আছে। আচ্ছা, তার আত্মজীবনীটার নাম কি? দিয়াশালাই। তার আত্মজীবনীটার নাম হচ্ছে দিয়াশালাই, এবং এটাকে রিলিজ করেছিল, এটাও পরীক্ষা অনেক সময় চলে আসে যে বইটা কে রিলিজ করেছে। রিলিজ করেছিল রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। উইংস অফ ফায়ার তোমরা জানো, এপিজে আব্দুল কালাম। আরেকটা রয়েছে এখানে, লাইট উইথিন, যদি এখানে ইউ থাকতো তাহলে এটা হতো তোমার নমিতা মেহরা। নমিতা মেহরা, ঠিক আছে। পরেরটা দেখো, চেন্নাই সুপার কিংসের যাত্রা চিত্রিত বইটির নাম কি? মানে সিএসকে এর যে জার্নি, সেটা কোন বইয়েতে লেখা রয়েছে? দ্য ইয়েলো আর্মি, সিএসকে ডায়েরিজ, লিও, দ্য আনটোল্ড স্টোরি, ধোনি অ্যান্ড সিএসকে। তো এই ক্ষেত্রে মনে রাখবে, চেন্নাই সুপার কিংসের যে জার্নি সেটা আমরা জানতে পারি লিও দ্য আনটোল্ড স্টোরি থেকে। এটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, ঠিক আছে। এবং এই বইটার অথার ছিল পি এস রমন। কে? পি এস রমন। দেখো এখানে রয়েছে লিও দ্য আনটোল্ড স্টোরি, বইটির লেখককে, সেটা হচ্ছে পি এস রমন। চলো পরেরটা দেখো, ব্লু ক্রস অফ ইন্ডিয়া এর 60 বছরের যাত্রার নথিভুক্ত মেমোরিজ অ্যান্ড মাইলস্টোন বইটি কে প্রকাশ করেন? মেমোরিজ অ্যান্ড মাইলস্টোন এই বইটা প্রকাশ করেছে কে? রামনাথ কোবিন্দ, সিডি গোপীনাথ, জাস্টিস পি এন প্রকাশ নাকি মনসুখ মান্ডবিয়া? তো এটা কে করেছে? জাস্টিস পি এন প্রকাশ, মাথায় রাখবে। জাস্টিস পি এন প্রকাশ হচ্ছে মেমোরিজ অ্যান্ড মাইলস্টোন। আচ্ছা, কোন সংস্থা বিসলারির সাথে মিলে ট্রেডিং ব্লু গোল্ড বইটি প্রকাশ করেছে? বিসলারি সংস্থার সাথে মিশে ট্রেডিং ব্লু গোল্ড, ব্লু গোল্ড বইটা কে প্রকাশ করেছে? এটা করেছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, ঠিক আছে। আচ্ছা, এটা কখন করা হয়েছিল? 2025-এ একটা বৈঠক হয় যেটাকে বলা হয় রাইজিং ডায়লগ। রাইজিং ডায়লগ, ঠিক আছে। এই বৈঠকে এটাকে পাবলিশ করা হয়েছিল। দ্য স্টার্স লাইট দ্য ওয়ে উপন্যাসের লেখককে? দ্য স্টার্স লাইট দ্য ওয়ে, চেতন ভগত, সুচেতা রাজখান্না, ঝুম্পা লাহিড়ী নাকি অরুন্ধতী রয়? তো মনে রাখবে, দ্য স্টার্স লাইট দ্য ওয়ে বইটা লিখেছেন কে? সুচেতা রাজখান্না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। আর যদি বলা হয় ঝুম্পা লাহিড়ীর বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য লো ল্যান্ড, পরীক্ষায় প্রচুর আসে। দ্য লো ল্যান্ড পরীক্ষায় অনেকবার এসছে ডাব্লিউবিপি তে। চলো, সোর্স কোড, মাই বিগিনিংস আত্মজীবনী কে লিখেছেন? বিল গেটস, স্টিভ জবস, সুন্দর পিচাই নাকি এলন মাস্ক? সোর্স কোড বইটার নাম মনে রাখবে, মাই বিগিনিংস, রিসেন্টলি পাবলিশ হওয়া একটা বই। এটার অথার হচ্ছে বিল গেটস। অথার কে? বিল গেটস। নেক্সট, দ্য এমার্জেন্সি ডায়েরিজ, ইয়ার্স দ্যাট ফরগেট আ লিডার বইটার নাম কি? দ্য এমার্জেন্সি ডায়েরিজ, ইয়ার্স দ্যাট ফরগেট আ লিডার বইটি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দ্য বুক ওয়াজ রিলিজড বাই অমিত শাহ, ইট হাইলাইটস দ্য রোল অফ নরেন্দ্র মোদী ডিউরিং দ্য এমার্জেন্সি, নরেন্দ্র মোদী ওয়াজ আ মেম্বার অফ পার্লামেন্ট ডিউরিং দ্য এমার্জেন্সি। দেখো, প্রথমত 3 নম্বর অপশনটা একেবারেই ভুল। এখানে শুধুমাত্র আমাদের যেটা জানতে পারি, 1975 সালে যখন ন্যাশনাল এমার্জেন্সি চলছিল ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় আন্ডারগ্রাউন্ডে থেকে নরেন্দ্র মোদী কি কাজ করেছে
সেটা আমরা এই বই থেকে জানতে পারি। তাহলে অপশন 1 এবং 2 এটা হচ্ছে সঠিক, অপশন এ 1 and 2 অনলি। ভারতীয় রেনেসা দ্য মোদি দশক বইটি কে লিখেছেন? নন্দিনী রথি, অরুণ শৌরি, অমিতাভ কান্ত নাকি অমিত শাহ? ভারতীয় রেনেসা দ্য মোদি দশক বা দ্য মোদি ডিকেড বইটা লিখেছেন হচ্ছে তোমার কে? বইটা লিখেছেন তোমার নন্দিনী রথি, নন্দিনী রথি। এবং এই বইটাকে রিলিজ করেছিল, রিলিজ, সেটা হচ্ছে অমিত শাহ। ঠিক আছে। আচ্ছা, অরুণ শৌরির লেখা বইটার নাম মনে রাখবে দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড ফ্যাক্টস, বইটা রিসেন্টলি পাবলিশ হওয়া। দ্য নিউ আইকন, নিউ আইকন সাভারকার অ্যান্ড ফ্যাক্টস, সাভারকার অ্যান্ড ফ্যাক্টস। ঠিক আছে। আচ্ছা, অমিতাভ কান্তের হচ্ছে তোমার খুব গুরুত্বপূর্ণ একটা বই রয়েছে, দ্য এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট মুভস, ইন্ডিয়াজ নিউ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াজ নিউ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা হচ্ছে অমিতাভ কান্তের লেখা বই। নেক্সট, যিনি জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস বইটি প্রকাশ করেছিলেন তিনি কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী, নীতিন গডকরি, জগদীপ ধনখড়। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু এজেস বইটা খুব গুরুত্বপূর্ণ। এই বইটা তোমার প্রকাশ করেছিল হচ্ছে কে? অমিত শাহ। বইটা প্রকাশ করেছে অমিত শাহ, কিন্তু এই বইটা যদি বলা হয় লিখেছিল কে? এই বইটা লিখেছিল তোমার রঘুবেন্দ্র তনওয়ার। কে লিখেছিল? রঘুবেন্দ্র তনওয়ার, তিনি এই বইটা লিখেছেন এবং পাবলিশ করেছিল অমিত শাহ। ঠিক আছে, চলো পরেরটা, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, গাজা মানে তোমরা জানো ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ হচ্ছে, তো গাজার পরবর্তী বিশ্বটা কি রকম সেটা নিয়ে কে লিখেছে? পঙ্কজ মিশ্র। কে লিখেছে? পঙ্কজ মিশ্র। এবং এই বইটার মাধ্যমে তিনি যে ইসরায়েল ও প্যালেস্টাইন রয়েছে তাদের হিস্ট্রি এবং পলিটি দুটো জিনিসকে অ্যানালাইসিস করেছে। আচ্ছা, দীপা মালিক তার লেখা একটা রিসেন্টলি বই পাবলিশ হয়েছে খুব বিখ্যাত, ব্রিং ইট অন, ব্রিং ইট অন, এটা হচ্ছে তার আত্মজীবনী। আচ্ছা, যদি বলা হয় সামান্থা হারবে নামটা মনে রাখবে, তিনি 2024 সালে বুকার প্রাইজ পেয়েছেন। কি পেয়েছেন? বুকার প্রাইজ। কোন নোবেলটার জন্য? তার নাম হচ্ছে অরবিটাল। তার লেখা উপন্যাসটার নাম হচ্ছে অরবিটাল। এই উপন্যাসটার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছেন। নেক্সট, মহান সমঝোতাকারী লাল বাহাদুর শাস্ত্রী এবং ভারতের রূপান্তর কে লিখেছেন? মহান সমঝোতাকারী লাল বাহাদুর শাস্ত্রী এবং ভারতের রূপান্তর। সঞ্জীব চোপড়া, এরোল ডিক্রুজ, শ্রীরাম চাউলিয়া নাকি উপরের কোনোটিই নয়? তো এই বইটা লিখেছে সঞ্জীব চোপড়া। নোট করে রাখবে, সঞ্জীব চোপড়া। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, লাল বাহাদুর শাস্ত্রী 1996 ভারত রত্ন পেয়েছেন, ভারত রত্ন পেয়েছেন। এবং তিনি কত সালে বা ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন সেটা তোমরা জানাও কমেন্টে, কততম পিএম। ঠিক আছে। নেক্সট, দলাই লামার সুখের রহস্য বইটি কে প্রকাশ করেছেন? দীনেশ সাহারা ডি, অভিজিৎ ব্যানার্জি, এম কে রঞ্জিত সিং ঝালা নাকি অক্ষয় কে রথ? যদি বলা হয় দালাই লামার সুখের রহস্য, দালাই লামার সুখের রহস্য বইটা লিখেছে দীনেশ সাহারা ডি। ঠিক আছে, ডক্টর দীনেশ সাহারা। আচ্ছা, অভিজিৎ ব্যানার্জি লেখা বইটার নাম কি? অভিজিৎ ব্যানার্জির লেখা বই, এগুলো সব কিন্তু রিসেন্টলি পাবলিশ। ঠিক আছে, বইটার নাম হচ্ছে চানুক, চানুক অন ফুড, অন ফুড ইকোনমি অ্যান্ড সোসাইটি, ইকোনমি অ্যান্ড সোসাইটি। আচ্ছা, এই যে অভিজিৎ ব্যানার্জি তিনিও কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন, কত সালে পেয়েছেন সেটা বলো? এম কে রঞ্জিত সিং ঝালা, তার লেখা বইটার নাম হচ্ছে মাউন্টেন ম্যামালস অফ দ্য ওয়ার্ল্ড। তার লেখা বইটার নাম কি? মাউন্টেন ম্যামালস
অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। আর অক্ষয় কে রথ তিনি একা লেখেননি, তার সাথে আরো একজন অথার ছিল, তার নাম হচ্ছে হোসাং। এই দুজনকার একটা বই রয়েছে, তার নাম হচ্ছে রেনবো ওয়ারিয়ার অফ ইন্ডিয়া। রেনবো ওয়ারিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো পরেরটা দেখো। বিক্রম সম্পথের বই টিপু সুলতান দ্য সাগা অফ দ্য মাইসোর ইন্টার রেগনাম কার দ্বারা প্রকাশিত হয়েছে? বিক্রম সম্পথের লেখা বইটার নাম কি? টিপু সুলতান দ্য সাগা অফ দ্য মাইসোর ইন্টাররেগনাম। কে এটা প্রকাশ করেছিল? করেছিল তোমার ডক্টর এস জয়শঙ্কর, ভারতের যে বিদেশ মন্ত্রী তিনি। ঠিক আছে। আচ্ছা, এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ বই থেকে যায় যেগুলো এখানে তোমাদেরকে করানো হয়নি, সেগুলো তোমরা একটু লিখে নাও। ঠিক আছে। যেমন প্রথমে একটা বই রয়েছে, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, গ্রিনটা থাক, সেটা হচ্ছে লাইফ অন মার্স। এটা নোট করবে, লাইফ অন মার্স। এই বইটার লেখক হচ্ছে নমিতা গোখলে। কে? নমিতা গোখলে। আচ্ছা, তারপর যদি চলে আসে তোমার আই অ্যাম, বইটার নাম হচ্ছে আই অ্যাম। লিখেছে কে? লিখেছে হচ্ছে তোমার গোপীচাঁদ পি হিন্দুজা। গোপীচাঁদ গোপীচাঁদ হিন্দুজা, হিন্দুজা কোম্পানির চেয়ারম্যান। আচ্ছা, যদি বলা হয় হোয়াই ভারত ম্যাটার্স, হোয়াই ভারত ম্যাটার্স, এটা হচ্ছে এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রীর লেখা বই। আচ্ছা, যদি চলে আসে তোমার তোমার হার্ট ল্যাম্প, হার্ট ল্যাম্প, মনে রাখবে বানু মুস্তাক, বানু মুস্তাক। এবং এই বইটাকে তোমার ইংরেজিতে ট্রান্সলেট করেছে কন্নড় ভাষা থেকে দীপা বস্তি, দীপা বস্তি। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে এসো পরবর্তী যেটা রয়েছে, সেটা হচ্ছে তোমার লারা, রিসেন্ট টাইমে পাবলিশ হওয়া লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস, দ্য ইংল্যান্ড ক্রনিকলস। এগুলো হচ্ছে কার? ব্রেন লারার লেখা। একে সবাই চেনো তোমরা। আচ্ছা, উইটনেস, সাকসি মালিক, সাকসি মালিক। ঠিক আছে। আচ্ছা, মাই বিলাভড লাইফ, মাই বিলাভেড লাইফ, এটা হচ্ছে তোমার অমিতাভ কুমার, অমিতাভ কুমার। ঠিক আছে। তারপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ, ফ্রেন্ডস, এটা ব্ল্যাক কালিতে লেখি, ফ্রেন্ডস ইন্ডিয়াস ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার, ইন্ডিয়াস ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক পার্টনার। এটা লেখক হচ্ছে তোমার কে? এটা লেখক হচ্ছে শ্রীরাম চৌলিয়া, শ্রীরাম চৌলিয়া। ঠিক আছে। আচ্ছা, তারপর বই একটা রয়েছে তোমার যেটা পরীক্ষায় আসার মতো, রামানুজন। এটা ভালো করে মনে রাখবে, রামানুজন, রামানুজন, জার্নি অফ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান, জার্নি অফ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান। এটা কে লিখেছে? অরুণ সিঙ্গল এবং দেবেন্দ্র কুমার শর্মা। কে লিখেছেন? অরুণ সিঙ্গল এবং দেবেন্দ্র কুমার শর্মা, দেবেন্দ্র কুমার শর্মা। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে জনতা কি কাহানি মেরি আত্মকথা,
जनता की कहानी, जनता की कहानी मेरी आत्मकथा, এটা হচ্ছে তোমার কার লেখা? ভন্দ্র দত্তাত্রেয়, ভন্দ্র দত্তাত্রেয়। ঠিক আছে। আচ্ছা, যদি তোমাদের চলে আসে 10 पैसों का पोस्ट कार्ड, 10 पैसा का पोस्ट कार्ड, এটা কার লেখা? এটা তোমরা জানাও। 10 पैसा का पोस्ट कार्ड কার লেখা? নেক্সট, 2025 সালের জানুয়ারিতে ভারতের প্রথম উপকূলীয় ও ওয়ার্ডার পাখি গণনা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল, চিল্কা লেক উড়িষ্যা, মেরিন ন্যাশনাল পার্ক গুজরাট, রান অফ কচ গুজরাট। তো এটার উত্তরটা তোমরা মাথায় রেখে দেবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক গুজরাট। এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার 2025 অনুসারে বিশ্বব্যাপী ট্রাস্ট র্যাঙ্কিং এ কোন দেশটি সর্বোচ্চ স্থানে রয়েছে? ট্রাস্ট র্যাঙ্কিং এ সর্বোচ্চ স্থানে কে রয়েছে? ভারত, ইন্দোনেশিয়া, চীন, যুক্তরাষ্ট্র। তো ট্রাস্ট র্যাঙ্কিং এ সবার প্রথমে রয়েছে চীন। ঠিক আছে, চলো পরেরটা। ফোর্বস 2025 এর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া নাকি যুক্তরাজ্য? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। দুর্নীতির ধারণা সূচক 2024 ভারতের স্থান কত ছিল? দুর্নীতির সূচনা, দুর্নীতির ধারণা সূচনা যে সূচক, সেখানে ভারতের স্থান কত ছিল? এটা ছিল 96তম। ভারতের র্যাঙ্কিং হচ্ছে 96। যদি বলা হয় টপ র্যাঙ্কে কে রয়েছে, সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক সবার প্রথমে রয়েছে, ডেনমার্ক। আচ্ছা, যদি বলা হয় কোন সংস্থা এই র্যাঙ্কিংটা পাবলিশ করে, তার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। কি নাম? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। নেক্সট, কোন সংস্থা গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025 প্রকাশ করেছে? গ্লোবাল টেররিজম ইন্ডেক্স এটা জারি করেছিল ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স পিস, গ্লোবাল টেররিজম ইন্ডেক্স। ঠিক আছে, এখানে টপ করেছে র্যাঙ্ক 1-এ কে রয়েছে? র্যাঙ্ক 1-এ রয়েছে বুরকিনা ফাসো। দেশটার নাম কি? বুরকিনা ফাসো। আর যদি বলা হয় ইন্ডিয়া কত নাম্বার র্যাঙ্ক করেছে, সেটা হচ্ছে 14তম র্যাঙ্ক করেছে এখানে। ঠিক আছে। নেক্সট, 2024 সালের বিশ্ব বায়ুমান প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলির মধ্যে ভারতের স্থান কত? পৃথিবীর সব থেকে দূষিত দেশগুলোর মধ্যে ভারতের স্থান হচ্ছে 5 নম্বরে। শুধু ইন্ডিয়ার র্যাঙ্কটা মনে রাখবে। ঠিক আছে। নেক্সট, 2025 সালের বিশ্ব শান্তি সূচকে ওয়ার্ল্ড যে হ্যাপিনেস রিপোর্ট, ভারতের স্থান কততম? 71তম, 115তম, 99তম নাকি 67তম? তো মনে রাখবে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের র্যাঙ্কিং হচ্ছে, সরি এটা হ্যাপিনেস নয়, শান্তি বলেছে, পিস, পিস। শান্তি সূচকে ভারতের র্যাঙ্কিং হচ্ছে 115। আচ্ছা, যদি বলা হয় টপ করেছে কে, তার নাম হচ্ছে আইসল্যান্ড। মনে রাখবে ভালো করে, এটা হচ্ছে পিস, শান্তিতে কিন্তু। আর পাবলিশ করেছে কোন সংস্থা? ইনস্টিটিউট, ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস, ফর ইকোনমিক অ্যান্ড পিস। ঠিক আছে, চলো পরেরটা দেখো। বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক 2025-এ ভারতের স্থান কত? বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, কি বলেছে? প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং কত? ভারতের র্যাঙ্কিং হচ্ছে তোমার 151তম। আর যদি বলা হয় 1 নাম্বার র্যাঙ্কিং কার? 1 নাম্বার হচ্ছে নরওয়ে। আচ্ছা, কোন সংস্থা পাবলিশ করে?
সংস্থাটার নাম হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। রিপোর্টার্স উইদাউট বর্ডার, এটা ভিভিআই করে রাখো, ঠিক আছে। নেক্সট, হেনলি পাসপোর্ট 2025 সূচকে কোন দেশ শীর্ষে? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে শীর্ষস্থান কোন দেশ করেছে? তো পাসপোর্ট ইন্ডেক্সে প্রথমে রয়েছে সিঙ্গাপুর, প্রথম টপ করেছে সিঙ্গাপুর। ইন্ডিয়া রয়েছে 85তম প্লেসে। আচ্ছা, এটা কিসের ভিত্তিতে করা হয়? কোন দেশ কতগুলো দেশে বিনা ভিসাতে যেতে পারে তার উপর ভিত্তি করে। যদি বলা হয় কোন সংস্থা এটাকে পাবলিশ করেছে, সেটা হচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্স। কি নাম? হেনলি অ্যান্ড পার্টনার্স, ঠিক আছে। নেক্সট, 2024 সালের ক্ষুধা সূচকে বা হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কততম? বিশ্ব ক্ষুধা সূচক 1, 105, 102, 18। তো ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 105। 105 হচ্ছে ভারতের স্থান। 1 নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে কে? 1 নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে বেলারুস, ঠিক আছে, বেলারুস। তারপরটা দেখো, মানব উন্নয়ন সূচক প্রতিবেদনে বা যেটাকে আমরা বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, খুব মানে এটাকে তুমি 10 বার ভিভিআই করতে পারো, ঠিক আছে, 10 বার ভিভিআই করতে পারো, এমন একটা কোশ্চেন। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম হয়েছে, ফার্স্ট র্যাঙ্ক করেছে আইসল্যান্ড। আর ইন্ডিয়া হচ্ছে কোনটা? 130তম। ইন্ডিয়া হচ্ছে 130তম। আর যদি বলে কোন সংস্থা এটাকে পাবলিশ করে, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে এখানে টপ করেছে কে? আইসল্যান্ড। এরপর আরো কিছু তোমাদের ইন্ডেক্স রয়ে গেছে যেগুলো আমাদের এখনো লেখানো হয়নি বা কোশ্চেনের মধ্যে করিনি। যেমন একটা হচ্ছে ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স, ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স, এটাতে টপ করেছে সুইজারল্যান্ড, ঠিক আছে। ভারত হচ্ছে 40তম, ভারত হচ্ছে 40তম র্যাঙ্ক করেছে। আর যদি বলা হয় এটাকে পাবলিশ করে কে, তার নাম হচ্ছে আইএমডি সংস্থাটার নাম। আচ্ছা, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস, অতক্ষণ আমরা পিস দেখলাম। হ্যাপিনেস রিপোর্টে টপ করেছে ফিনল্যান্ড, আর পিসে হচ্ছে আইসল্যান্ড, আর হ্যাপিনেসে হচ্ছে ফিনল্যান্ড। ভারত হচ্ছে 118তম র্যাঙ্ক করেছে। আচ্ছা, ইকোনমিক ফ্রিডম, ইকোনমিক ফ্রিডম, ইকোনমিক ফ্রিডমের দিক থেকে হংকং প্রথম, আর ভারত হচ্ছে 84তম। আর জেন্ডার গ্যাপ, গ্লোবাল জেন্ডার গ্যাপ, এটাও অনেক সময় চলে আসে। তো এখানে টপ করেছে আইসল্যান্ড। আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে এখানে কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 129তম, ঠিক আছে। যদি বলা হয় এটাকে পাবলিশ করে কে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের 50টা, কারণ কিছু এমসিকিউ করলাম, কিছু থিওরি হিসাবে করলাম, তো টোটাল 50টার মতোই হবে দেখবে। তো আজকে আমরা মোটামুটি তোমার যে বিভিন্ন ধরনের বুকস অ্যান্ড অথার ও রিপোর্ট র্যাঙ্কিং সেটা কমপ্লিট করেছি, অ্যাওয়ার্ডস কমপ্লিট করেছি, স্পোর্টস কমপ্লিট করে দিয়েছি। এতগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে। পরের দিন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেসব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো করব। তবে তোমরা যদি এত দূর পর্যন্ত ক্লাসটা দেখেছো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করবেই, তার সাথে ক্লাসগুলো শেয়ার করো, এবং দেখবে কমেন্ট সেকশনে হাইপ বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। তো প্রত্যেকেই ভিডিওটা বা এই ক্লাসটাকে হাইপ করে দিও, ঠিক আছে, কারণ তোমাদের সাপোর্ট এখন খুব দরকার। চলো আজকে পর্যন্তই, শুভরাত্রি সবাই।